ভালো আছেন ম্যাম? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আজকে কি করব? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া করব। আচ্ছা, গত ক্লাসে আমরা ক্লাসিফিকেশন করছিলাম না? ক্লাসিফিকেশনের মধ্যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া মানে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আমরা তিনটা ক্লাসিফিকেশন বলছি। একটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, নর্মোসাইটিক নর্মোক্রোমিক আর ম্যাক্রোসাইটিক। তার মধ্যে আজকে পড়বো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার মধ্যে মোস্ট কমন যেটা সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। বাংলাদেশের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটাই বেশি হয়। আর কি কি আছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ছাড়া আর থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ আর সিডানোব্লাস্টিক। হ্যাঁ, এই চারটা। তার মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর অ্যানিমিয়া থ্যালাসেমিয়া এই দুটা ইম্পর্টেন্ট বেশি। এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হ্যাঁ, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মধ্যে রেড সেল ইন্ডিসেস গুলো আছে না, এমসিভি, এমসিএস, এমসিএসসি, তিনটাই কমে যায়। এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কজ যদি আমরা বলি, আচ্ছা এই লেকচারটা পরে আসি। আচ্ছা, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কজ যদি আমরা বলি, তাহলে প্রথমে আছে তিনটা কারণে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। একটা হচ্ছে ইনক্রিজ ডিমান্ড, কোর্সও আমরা তোমরা নিশ্চয় পড়ে আসছো আগে, ডিক্রিজ ইনটেক আর প্যাথোলজিক্যাল ব্লাড লস। হ্যাঁ, ডিমান্ড কোন সময় আয়রনের ডিমান্ড বেড়ে যায়? ইনক্রিজ ডিমান্ড, ডিক্রিজ ইনটেক আর হচ্ছে প্যাথোলজিক্যাল ব্লাড লস। ইনক্রিজ ডিমান্ড কোন সময় ডিমান্ড বেড়ে যায় আয়রনের? ডিউরিং গ্রোইং পিরিয়ড, না, বাচ্চাদের, চিলড্রেনদের বেড়ে যায়। তারপরে চিলড্রেনদের বেড়ে যায়, আর বেড়ে যায় হচ্ছে ওমেন ডিউরিং রিপ্রোডাক্টিভ এজ, প্রেগন্যান্সি, ল্যাকটেশন, তাই না, মেনস্ট্রুয়েশন, এগুলোতে বেড়ে যায়। তাহলে ইনক্রিজড ফিজিওলজিক্যাল ডিমান্ড, হ্যাঁ, এই সময় বেড়ে যাচ্ছে। বাচ্চাদের কেন লাগে? গ্রোইং পিরিয়ডে কেন আয়রন বেড়ে যায়? কারণ এই সময় প্রোগ্রেসিভ রেড ব্লাড সেল ইনক্রিজ হতে থাকে, তারপরে এনজাইম, কিছু এনজাইম, সাইটোক্রোম এনজাইম গুলো বেড়ে যায়, তারপরে মায়োগ্লোবিন, এগুলোর জন্য আয়রন বেশি বেশি লাগে। তারপরে ইনঅ্যাডিকুয়েট আয়রন ইনটেক, হ্যাঁ, মানে ডিক্রিজ ইনটেক। ইনঅ্যাডিকুয়েট আয়রন ইনটেক একটা হচ্ছে ডায়েটারি ডেফিসিয়েন্সি থাকতে পারে, আয়রন খায় না, ডায়েটারি ডেফিসিয়েন্সি একটা আয়রন থাকতে পারে। আবার আয়রন খাচ্ছে ঠিকই কিন্তু অ্যাবজর্পশন হয় না। অ্যাবজর্পশন হয় না বিভিন্ন কারণে, যেমন হচ্ছে গ্যাস্ট্রেক্টমি যদি থাকে কোনো পেশেন্টের, গ্যাস্ট্রেক্টমি করা থাকে, তারপর ডিসপেপসিয়া যদি থাকে, ডিসপেজিয়া যদি থাকে, তাদের আয়রন খাচ্ছে ঠিকই কিন্তু অ্যাবজর্পশন হচ্ছে না। আর এটাকে আর হচ্ছে অ্যাবজর্পশনের জায়গাটাই থাকে না গ্যাস্ট্রেক্টমি করার জন্য। আর একটা হচ্ছে কজ ম্যাল অ্যাবজর্পশন হতে পারে, এই জন্য ডিক্রিজ ডায়েটারি ইনটেক। আর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার আরেকটা কজ হচ্ছে এই জন্য ইনএডুকেট আয়রন ইনটেক। আর হচ্ছে প্যাথোলজিক্যাল ব্লাড লস, প্যাথোলজিক্যাল 3 নাম্বার, প্যাথোলজিক্যাল ব্লাড লস। প্যাথোলজিক্যাল ব্লাড লস কোন কোন কারণে হতে পারে? প্যাথোলজিক্যাল ব্লাড লস হতে পারে যেমন জিআই ট্র্যাক্টের কজ, জিআই ট্র্যাক্টে বিভিন্ন রকম কারণে প্যাথোলজিক্যাল ব্লাড লস হতে পারে। যেমন যদি আলসার থাকে, ক্রনিক পেপটিক আলসার যদি থাকে, সেখান থেকে প্যাথোলজিক্যাল ব্লাড লস হতে পারে। তারপরে আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, এগুলো যদি থাকে, ক্যান্সার যদি থাকে, হ্যাঁ, এদের যেতে পারে ব্লাড। তারপরে হুকওয়ার্ম যদি থাকে, হুকওয়ার্ম ইনফেস্টেশন, তখনও প্যাথোলজিক্যাল ব্লাড লস হয়। আর হতে পারে যাদের হেমোরয়েডস থাকে, পাইলস। তারপরে ক্রনিক কিডনি ডিজিজ থাকলে হেমাচুরিয়া হয়, এগুলো কারণে ক্রনিক কিডনি ডিজিজে হেমাচুরিয়া, ক্রনিক হেমাচুরিয়া হওয়ার জন্য ব্লাড লস হয়। তাহলে এসব কারণে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, তাই না? আচ্ছা, এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় আয়রনটা আমরা কোথায় অ্যাবজর্পশন হয় কমনলি, এটা তোমাদেরকে ভাই ধরে। আয়রন অ্যাবজর্পশন সাইট কোথায় আয়রনটা অ্যাবজর্পশন হয়? কমনলি ডিউডেনাম এন্ড প্রক্সিমাল জেজুনামে বলবা, ডিউডেনাম এন্ড প্রক্সিমাল জেজুনামে আয়রনটা অ্যাবজর্পশন হয়। টোটাল বডি আয়রন কতটুকু? 3500 থেকে 4000 মিলিগ্রাম। হ্যাঁ, এর মধ্যে 2/3 হিমোগ্লোবিনে থাকে। আচ্ছা, আর আয়রন স্টোর থাকে কি হিসাবে? হেমোসিডারিন এন্ড ফেরিটিন হিসাবে স্টোর থাকে। কমনলি থাকে বোন ম্যারো, স্প্লিন এন্ড লিভার,
এগুলোকে বলে রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল বা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। বোন ম্যারো, স্প্লিন এন্ড লিভারে আয়রন গুলো স্টোর থাকে অ্যাজ হেমোসিডারিন এন্ড ফেরিটিন। হ্যাঁ, আচ্ছা, আর কোথায় কোথায় আয়রন আমরা পাই? এনজাইম, মাইলোপারক্সিডেস এর মধ্যে পাই, তাই না? তারপরে মাসেলও পাই আমরা, মায়োগ্লোবিন হিসেবে থাকে। ঠিক আছে, আর কয়েকটা কথা জানতে হবে যে আয়রনের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে বা স্টেবল ফর্ম হচ্ছে ফেরিক স্টেট। হ্যাঁ, আর এটা ফেরিক স্টেটটা ফেরাস স্টেট হিসেবে আয়রন অ্যাবজর্পশন হয়, আর ফেরিক স্টেট হিসেবে আয়রন ট্রান্সফার হয়। ট্রান্সফারের জন্য আবার আয়রন বাইন্ড থাকে কার সঙ্গে? ট্রান্সফেরিনের সাথে। তাহলে ট্রান্সফেরিনটা আমরা কোথায় পাবো? এটা বলার কারণ হচ্ছে আমরা কতবার টেস্ট করি আয়রন ডিফিসিয়েন্সি হলে। তাহলে সিরামের মধ্যে যদি আমরা আয়রন টেস্ট করতে যাই, সেখানে আয়রন কার সাথে বাইন্ড পাবো আমরা? ট্রান্সফেরিনের সাথে, কারণ এটা ট্রান্সফেরিনের সাথে ফেরিক আয়রন ট্রান্সফার হয়, আর ফেরাস হিসাবে অ্যাবজর্পশন হয়। হ্যাঁ, ডিউটেনামে না, প্রক্সিমাল জেজুনামে। ঠিক আছে, আর বোন মেরো, তারপরে বললাম লিভার, স্প্লিন, মাসেল, এগুলাতে স্টোর থাকে অ্যাজ ফেরিটিন এন্ড হেমোসিডারিন। ঠিক আছে, এটা একটু ছোট ছোট করে ধরে যে আয়রন কি মানে কোন ফর্মে ট্রান্সফার হয়, কোন ফর্মে অ্যাবজর্পশন হয়, আয়রন স্টোর হয় কি কি ফর্মে, এগুলো একটু ধরে। আচ্ছা, এখন আয়রন ডেফিসিয়েন্সি হলে এর ক্লিনিক্যাল ফিচারটা কেমন হবে? প্রথমেই যদি আর্লি স্টেজে তেমন কোনো সাইন সিমটম থাকে না। হ্যাঁ, লেট স্টেজে যখন স্টোর গুলো থাকে আয়রনের, বোন ম্যারো, স্প্লিন, মাসেল, হিমোগ্লোবিন, এগুলোর মধ্যে যখন আয়রন স্টোরটা একদম কমপ্লিটলি কমে যায়, একদম ডিক্রিজ করে, তখন ওগুলার ক্লিনিক্যাল ফিচার আমরা পাই। এই ফিচার গুলোর মধ্যে কতগুলো ফিচার পাই আমরা, যেমন অ্যানিমিয়ার ফিচার গুলো পাবো। প্রথমে সবার আগে পাবো অ্যানিমিয়ার ফিচার গুলো। কি হতে পারে অ্যানিমিয়ার ফিচার গুলো? যেমন প্যালোর হবে, তারপরে উইকনেস হবে, টায়ার্ডনেস হবে, প্যালপিটেশন হবে, ডিজনিয়া হবে। হ্যাঁ, তারপরে আর কি পেতে পারি আমরা? নেইল, এগুলো আমরা পড়ে আসছি। নেইলে পাবো কয়েলোনাইকিয়া, না স্পুন শেপ নেইল পাবো, কয়েলোনাইকিয়া। নেইলটা স্পুনের মতো হয়ে যাবে। তারপরে আর কি পাবো? টাংটা কেমন পাই আমরা? টাংটা পাবো গ্লসাইটিস। হ্যাঁ, টাংটার প্যাপিলা গুলো অ্যাট্রফি হয়ে যাবে, ফলে টাংটা কিরকম হবে? স্মুথ টাং। প্যাপিলা থাকবে না, সেজন্য টাংটা হবে স্মুথ টাং, অ্যাট্রফি হয়ে যায় প্যাপিলা গুলো, স্মুথ পেল একটা টাং পাবো অ্যানিমিয়াতে। তারপরে আর কি পাবো? অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস পাবো, মাউথ অফ দা অ্যাঙ্গেলে ক্র্যাকিং হবে, সোর হবে, হ্যাঁ, পেটে পেটে যায়, এগুলো পাবো। আর সাথে আরেকটা কি পাই? স্কিনে পাবো, স্কিন তো পেল হবে, সাথে সাথে প্লুরাইটাস থাকবে, হেয়ার গুলো হবে ব্রিটেল, হ্যাঁ, ভাঙা ভাঙা হেয়ার থাকবে, আর থাকবে ড্রাই হেয়ার, আর সাথে থাকবে ডিসফেজিয়া, ওই পেশেন্টের ডিসফেজিয়া থাকবে। আর যেটা ইম্পর্টেন্ট সিভিয়ার অ্যানিমিয়ার ক্ষেত্রে হয়, একটা পামার-ভিনসন সিনড্রোম, না এটাকে আর কি বলে? প্যাটারসন-কেলি সিনড্রোম। কখন বলি আমরা পামার-ভিনসন বা প্যাটারসন-কেলি সিনড্রোম? যখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সাথে আর কি থাকে? ডিসফেজিয়া এন্ড গ্লসাইটিস, তিনটা মিলে হয় পামার-ভিনসন সিনড্রোম। ডিসফেজিয়া, গ্লসাইটিস, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এটা তোমাদের শর্ট নোট আসে, হোয়াট ইজ পামার-ভিনসন সিনড্রোম। তাহলে পামার-ভিনসন সিনড্রোমে এই তিনটা পাই আমরা সাধারণত। তাহলে কি কি ফিচার থাকে? জেনারেল অ্যানিমিয়ার ফিচার থাকবে, তারপরে কয়েলোনাইকিয়া থাকবে, ব্রিটেল হেয়ার হবে, ব্রিটেল এন্ড ড্রাই হেয়ার, তারপর গ্লসাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, ডিসফেজিয়া, এসব ফিচার থাকবে, তাই না, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এখন আয়রন ডেফিসিয়েন্সি একটা পেশেন্ট আসলে আমরা প্রথমে যদি সে বলবে যে আমার উইক লাগে, টায়ার্ড লাগে, বুক ধড়ফড় করে, এগুলো বলবে সে, তাহলে আমরা তখন তার অ্যানিমিয়াটা চেক করব, যেসব জায়গায় দেখা হয় অ্যানিমিয়া তোমরা জানো। তারপর যখন অ্যানিমিয়া পাবো, তখন তার এজ, সেক্স, হ্যাঁ, এগুলো চিন্তা করব, তার বয়স কেমন এবং মেল না ফিমেল। তখন আমরা চিন্তা করতে পারি, ধরলাম তার সে একটা রিপ্রোডাক্টিভ ফিমেল যদি হয়, তখন আমরা চিন্তা করতে পারি। তারপর তার হিস্ট্রি নিব, তার অন্য কোনো ডিজিজ আছে কিনা, যেমন পাইলস, কোনোভাবে তার ব্লাড লস হচ্ছে কিনা, আলসার আছে কিনা, হ্যাঁ, এইসব তার একটা হিস্ট্রি নিব। বিভিন্ন রকম হিস্ট্রি নিয়ে তার মোটামুটি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার দিকে যদি যাই চিন্তা করি, তাহলে তার একটা প্রথমে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দেবো, না সিবিসি করতে দেবো।
সিবি তখনও পিবিএফ করতে দিলাম না, সিবিসি করতে দিব। সিবিসি করতে দিয়ে দেখবো কি কি পাবো। সিবিসির মধ্যে আমরা প্রথমে হিমোগ্লোবিনটা, হ্যাঁ হিমোগ্লোবিনটা কি থাকবে, সিবিসি করতে দিলে হিমোগ্লোবিনটা কমে যাবে। হিমোগ্লোবিন কমে যাবে না, নরমালের থেকে অনেকখানি কমে যাবে। তারপর টোটাল আরবিসি কাউন্টটা দেখবো, টোটাল আরবিসি কাউন্টও কমে যাবে। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া যে অন্যান্য কজগুলো আছে, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, সবগুলাতেই টোটাল আরবিসি কাউন্ট মোটামুটি কমে যায়। কিন্তু অন্য যেগুলো অ্যানিমিয়া, নর্মোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, এগুলোতে টোটাল কাউন্ট অফ আরবিসি নরমাল থাকতে পারে অথবা সামান্য কমতে পারে। কিন্তু এই মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ায় টোটাল কাউন্ট অফ আরবিসি খুব বেশি কমে যায়। তারপর ডাব্লিউসি কাউন্ট, প্লাটলেট কাউন্ট সাধারণত নরমাল থাকে। ঠিক আছে, তাহলে কমপ্লিট ব্লাড কাউন্ট এগুলো আমরা দেখবো। প্যাক্সেল ভলিউম কেমন দেখবো, আমরা কি পাবো, প্যাক্সেল ভলিউম বা হেমাটোক্রিট সেটাও কমে গেছে। এগুলোর কমপ্লিট ব্লাড কাউন্টে দেখলাম। তারপরে রেড সেল যে ইন্ডিসেস গুলো আছে, এমসিভি, এমসিএস, এমসিএসসি, এগুলো কম। যখন কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা এই ফিচার গুলো পাচ্ছি, তখন আমরা মোটামুটি চিন্তা করতেছি যে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে বা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার কোন ফর্মটা হতে পারে দেখার জন্য আবার তখন আমরা পিবিএফ করতে দিব, পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখবো। এমসিভি, এমসিএস, এমসিএসসি এটা দেখে বুঝলাম মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। তা আমরা জানি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া 4টা ফর্ম আছে। এখন এটা কোনটা ফর্মে সে আছে, হয়তো বা তার ইয়ে ছিল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অথবা তার আবার থ্যালাসেমিয়া ছিল কিনা সেটা দেখার জন্য, বাচ্চা যদি হয় তখন আমরা চিন্তা করতে পারি থ্যালাসেমিয়া কিনা দেখার জন্য তখন পিবিএফ করতে দিব। তাহলে পিবিএফ এ আমরা কি কি ফিচার পাবো, সেলগুলো অ্যানাইসোপয়কিলোসাইটোসিস, তাই না, সেলগুলো দেখো অ্যানাইসোপয়কিলোসাইটোসিস, বিভিন্ন রকম সাইজ শেপের সেল হবে। হ্যাঁ, সাথে আর কি পাবো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে এরকম পেন্সিল সেল পাবো। ঠিক আছে, পেন্সিল সেল বা ইলিপ্টিক্যাল সেল বলে এটাকে, এই সেলটা পাবো, যে এটাকে বলে পেন্সিল বা ইলিপ্টিক্যাল সেল, জি এই সেলগুলা। ঠিক আছে, এগুলা এই সেলগুলো অনেক বেশি বেশি পাবো। সাথে থাকবে টার্গেট সেল থাকবে। হ্যাঁ, এখন যেহেতু ব্লাড লস হচ্ছে, ব্লাড বেশি বেশি প্রোডাকশনের জন্য কিছু ইম্যাচিউর আর বোন ম্যারো কি করবে, ও চেষ্টা করবে যেহেতু আরবিসি না কমতেছে, ও চেষ্টা করবে বেশি বেশি ব্লাড প্রোডাকশনের জন্য। সেজন্য পিবিএফ এর মধ্যে আমরা কিছু ইম্যাচিউর সেল পেতে পারি, ইম্যাচিউর আরবিসি পেতে পারি। ইম্যাচিউর আরবিসির মধ্যে কিছু রেটিকুলোসাইট পেতে পারি, তারপর নিউক্লিয়েটেড আরবিসি পেতে পারি, এগুলো থাকবে। তবে কমনলি আমরা দেখি ইলেকট্রিক্যাল সেল অনেক বেশি বেড়ে গেছে, সাথে টার্গেট সেল, কিছু টিয়ার ড্রপ সেল থাকতে পারে, অ্যানিসোপয়কিলোসাইটোসিস থাকবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো আমরা করে মোটামুটি আমরা একটা ডায়াগনোসিস দিলাম পিবিএফ এ যে আয়রন মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পসিবলি ডিউ টু আয়রন ডেফিসিয়েন্সি। আমরা তো সরাসরি আয়রন ডেফিসিয়েন্সি বলতে পারি না, কারণ তার আয়রন তো আর আমরা সিরাম আয়রন দেখিনি। হ্যাঁ, তাহলে আমরা কি দিব, সাথে ডায়াগনোসিস দিব, কমেন্টে লিখবো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পসিবলি ডিউ টু আয়রন ডেফিসিয়েন্সি। এর মধ্যে যখন আমরা লিখবো ডায়াগনোসিস, তখন আরবিসি আমরা বলবো, আরবিসিটাকে কি বলবো, অ্যানাইসোপয়কিলোসাইটোসিস। হ্যাঁ, উইথ কি পাচ্ছি আমরা এই ফিল্মটাতে, অ্যানাইসোপয়কিলোসাইটোসিস উইথ কি পেলাম এই ফিল্মটাতে, হ্যাঁ, গুড নাম্বার অফ টার্গেট সেল, ইলিপ্টিক্যাল সেল, তাই না, গুড নাম্বার অফ টার্গেট সেল এন্ড ইলিপ্টিক্যাল সেল, এই ফিল্মটাতে আমরা বেশি বেশি পাচ্ছি। সাথে ডাব্লিউবিসি কি বলবো, ডাব্লিউবিসি ম্যাচিউর থাকবে, ম্যাচিউর উইথ নরমাল কাউন্ট এন্ড ডিস্ট্রিবিউশন থাকবে। ঠিক আছে, আচ্ছা, আর প্লাটেলেট কাউন্টও সাধারণত নরমালি হয়। আচ্ছা, আর যদি আমরা ইয়ে দেখি, এখন এগুলো করার পর যখন আমরা বললাম মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক পসিবলি ডিউ টু আয়রন ডেফিসিয়েন্সি, তখন তার সাথে অ্যাডভাইস করে দিব হ্যাঁ আয়রন প্রোফাইল। তখন চলে যাব আমরা আয়রন প্রোফাইল করার জন্য। আয়রন প্রোফাইলের সাথে কি কি দেখা হয়, আয়রন প্রোফাইলে কি কি থাকে, 4টা জিনিস থাকে আয়রন প্রোফাইলে। একটা হচ্ছে সিরাম আয়রন দেখি, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি দেখি, সিরাম ফেরিটিন দেখি, আর পার্সেন্টেজ স্যাচুরেশন অফ আয়রন দেখি। এই 4টা জিনিস দেখা হয়।
এখানে কি পাবো আমরা? টোটাল আয়রন, সিরাম ফেরিটিনও সবই ডিক্রিজ করবে, শুধু আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা বেড়ে যাবে। ট্রান্সফেরিনের সাথে আয়রন বেশি বেশি বাইন্ড করে থাকবে, ফলে পেরিফেরাল ব্লাডে বলো, হিমোগ্লোবিনে বলো, অন্যান্য জায়গায় আয়রন কমে গেছে। তাহলে সিরাম ফেরিটিন, সিরাম আয়রন, হ্যাঁ, পার্সেন্টেজ স্যাচুরেশন সবই ডিক্রিজ করবে, শুধু টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা বেড়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আয়রন প্রোফাইল করতে দিলাম। এইসব পাওয়ার পরও অনেক সময় খুব সিভিয়ার অ্যানিমিয়া, কোনো কিছু ডায়াগনোসিস হচ্ছে না, আমরা আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি এগুলা করেও শিওর হতে পারছি না। অনেক সময় এরকম বেশি হয়, যদি সাধারণত করা হয় না, তারপরেও যদি হয় অনেক সময়, তখন বোন ম্যারো করা হয়, বোন ম্যারো এক্সামিনেশন করা হয়। বোন ম্যারো এক্সামিনেশনের মধ্যে বোন ম্যারো স্টেইন করা হয় সাধারণত, প্রুশিয়ান ব্লু স্টেইন। স্টেইনে যদি আয়রন থেকে থাকে বোন ম্যারোর মধ্যে, তাহলে পজিটিভ আসে, আর যদি না থাকে তাহলে নেগেটিভ আসে। এটা হচ্ছে শিওরেস্ট কনফার্মেটরি ডায়াগনোসিস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। বোন ম্যারো যদি করি, সেখানে প্রুশিয়ান ব্লু স্টেইন করে আয়রনের উপস্থিতি বোঝা যায়। এটা হচ্ছে শিওরেস্ট ডায়াগনোসিস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। হ্যাঁ, তাহলে আর বোন ম্যারোর মধ্যে আরো অন্যান্য কিছু দেখা হয়। এটা সেলুলাইট সাধারণত নরমাল থাকে অথবা বেড়ে যায় কারণ বোন ম্যারো ট্রাই করে, যখন যেহেতু পেরিফেরাল ব্লাডে কমে গেছে, ব্লাডে আয়রন আরবিসি কমে গেছে, বেশি বেশি আরবিসি প্রোডাকশনের জন্য, সেই জন্য হাইপারসেলুলার পেতে পারি আমরা মেরোটা। আর অন্যান্য গ্রানুলোপয়েসিস, থ্রোম্বোপয়েসিস এগুলো সব নরমাল থাকবে। ঠিক আছে, আর আয়রন স্টেইন বললাম প্রুশিয়ান ব্লু, এটা নেগেটিভ হবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এই যে দেখো এখানে দেখো আয়রন পজিটিভ আসছে, প্রুশিয়ান ব্লু স্টেইন করে, যেখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নাই সেটা পজিটিভ আসছে, আর যেখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সেটা নেগেটিভ আসছে। উপরে দেখো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক ব্লাড পিকচার, এটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এরকম পিকচার পাবো। ব্লাড সেলগুলো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, সেন্ট্রাল এরিয়া অফ প্যালোর 1/3 এর বেশি হয়ে গেছে, তাই না? ইমাজিনেট করছে। আচ্ছা ঠিক আছে, এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আয়রন প্রোফাইল করে এগুলো পেলাম। ঠিক আছে, এখন তোমাদের যদি বলা হয় যে আয়রন প্রোফাইল করে আমরা আর কি কি দেখবো, সিরাম ফেরিটিন করলাম, সিরাম ফেরিটিন যদি কমে তাহলে আমরা কি ইন্ডিকেট করে, সিরাম আয়রন যদি কমে কি ইন্ডিকেট করে, আবার বেশি যদি হয় কি ইন্ডিকেট করে। ঠিক আছে, এখন সিরাম আয়রন যখন আমরা করবো, নর্মাল লেভেল অফ সিরাম আয়রন মেলে কত থাকে, সাধারণত মেলে থাকে 14 to 32 মাইক্রোমল, ফিমেলে থাকে 10 to 28 মাইক্রোমল। এটা একটু ধরা হয়, এটা ক্লিনিক্যালও ধরে। তো তাহলে নরমালি আয়রন মেলে থেকে 14 to 32 মাইক্রোমল, আর ফিমেলে থাকে 10 to 20 মাইক্রোমল। ঠিক আছে, এখন কোন ক্ষেত্রে আয়রনটা আমরা কমে যায় আমরা জানি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে। হ্যাঁ, আর বেড়ে যায় আয়রন কখন আমরা বেশি বেশি পাবো, আয়রন ওভারলোড হলে কোনো কারণে। হ্যাঁ, আয়রন ওভারলোড হলে আয়রনটা, সিরাম আয়রন বেশি বেশি পাবো। এখন যদি কোনো পেশেন্ট তোমাদেরকে বলে যে সিরাম আয়রন কোন কোন বেশি হলে কি কি সাইন সিম্পটম থাকতে পারে একটা পেশেন্টের, এটা একটু ধরে, একজন স্যারের খুব পছন্দের কোশ্চেন এটা। সিরাম আয়রন ওভারলোড হলে পেশেন্ট কি কি সাইন সিম্পটম বলবে হচ্ছে তার ডিসপেপসিয়া, ডিসফেজিয়া, এই দুইটা বলবে, সাথে বলবে কনস্টিপেশন। হ্যাঁ, এটা একটা স্যারের খুব প্রিয় কোশ্চেন। আয়রন ওভারলোড হলে একটা পেশেন্ট কি হিস্ট্রি দিবে, ডিসফেজিয়া, ডিসপেপসিয়া এন্ড কনস্টিপেশন। ঠিক আছে, তাহলে নরমাল লেভেল অফ সিরাম আয়রন বললাম। এখন সিরাম ফেরিটিন, নরমাল লেভেল অফ সিরাম আয়রন ডিক্রিজ করে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ইনক্রিজ করে আয়রন ওভারলোড। হ্যাঁ, আর এখন সিরাম ফেরিটিন ডিক্রিজ করে কিসে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া না, আর বেড়ে যায় কি কি অ্যানিমিয়ার ক্ষেত্রে, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, ইনফ্লামেশন, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, এগুলোতে সিরাম ফেরিটিন লেভেল আবার বেড়ে, হিমোলাইটিক অ্যানিমিয়া, এগুলাতেও সিরাম ফেরিটিন লেভেল বেড়ে যাবে। সিরাম ফেরিটিন লেভেল ডিক্রিজ করে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, কিন্তু বেড়ে যায় অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়া। এই তিনটাতে এটা ধরে, এটাও ছোট কোশ্চেন আসে ভাই রিটেনে, আবার ভাই ধরে, কজেস অফ ইনক্রিজ এন্ড ডিক্রিজ লেভেল অফ সিরাম ফেরিটিন।
তাহলে ডিক্রিজ করে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ইনক্রিজ করে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, হেমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে? আচ্ছা, সিরাম টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, এটা কি হয়? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বেড়ে যায়, আর অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ আর আয়রন ওভারলোড এই দুটোতে কমে যায়, উল্টাটা হয়। তাহলে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে বেড়ে যায়, আর আয়রন ওভারলোড আর অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ এই দুটাতে কমে যায়। তারপরে পার্সেন্টেজ স্যাচুরেশন এটাও বেড়ে যায় হচ্ছে আয়রন ওভারলোডে, কমে যায় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এই ছোট ছোট গুলো আসে পরীক্ষায়। হ্যাঁ, আয়রন প্রোফাইল, এটার সিগনিফিকেন্স লিখতে বলে, কি কি করব, কখন বেড়ে যায় কখন কমে যায় এটা লিখতে হবে। আর সিরামের নরমাল আয়রন লেভেল মেল ফিমেল এটা বলতে হবে সাথে। আচ্ছা, আমরা যখন পেরিফেরাল ব্লাড ফিল্ম করি বা কমপ্লিট ব্লাড কাউন্ট করি, তখন সাধারণত আরবিসি, ডাব্লিউবিসি, টোটাল কাউন্ট অফ আরবিসি কমে যায় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, কিন্তু ডাব্লিউবিসি আর প্লাটেলেট নরমাল থাকে। ডিফারেন্সিয়াল কাউন্টের মধ্যে ডাব্লিউবিসি অনেক সময় ইনফেকশন থাকতে পারে ওই পেশেন্টের। হ্যাঁ, সেই ক্ষেত্রে নিউট্রোফিল লেভেলটা বেড়ে যেতে পারে। আবার হুকওয়ার্ম ইনফেস্টেশন যদি থাকে, প্যারাসাইটিক ইনফেকশন, তখন ইউসিনোফিল লেভেলটা বেড়ে যেতে পারে, ইউসিনোফিলিয়া হতে পারে। হ্যাঁ, আর থ্রোম্বোসাইট অনেক সময় থ্রোম্বোসাইটোসিস হতে পারে, সবসময় হয় না, বেশিরভাগ সময় নরমাল প্লাটলেট কাউন্ট থাকে, কিন্তু অনেক সময় থ্রোম্বোসাইটোসিস হয়। থ্রোম্বোসাইটোসিস কমনলি কোন মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ায় হয়? থ্যালাসেমিয়া যখন পড়াবো তখন বলবো। থ্যালাসেমিয়ায় সাধারণত থ্রোম্বোসাইট লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে? তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ায় সাধারণত আরবিসি লেভেলটা কমে যায়, ডাব্লিউবিসি আর প্লাটেলেট নরমাল থাকে, বাট ইওসিনোফিলিয়া হতে পারে ইন কেস অফ হুকওয়ার্ম ইনফেস্টেশন ইন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এন্ড থ্রোম্বোসাইটোসিস হতে পারে কমনলি ইন থ্যালাসেমিয়া। ঠিক আছে? তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থেকে এইটুকু জানলেই হবে। যেটা এখানে সবচেয়ে বেশি ধরে আসে ব্লাড ফিল্মটা, আয়রন প্রোফাইল, ব্লাড ফিল্মে কি কি পাবো, আয়রন প্রোফাইল করলে আয়রন প্রোফাইল কি কি আছে, আর কি বলে এটা ধরে সাইন সিমটম, প্যাটারসন কেলি সিনড্রোমটা, আর কি ধরে নরমাল লেভেল অফ সিরাম আয়রন, আর যেটা আসে সেটা হচ্ছে কজ, তিনটা কজ সুন্দর করে বলতে পারতে হবে, ইনক্রিজ ডিমান্ড, ডিক্রিজ ইনটেক, আর প্যাথোলজিক্যাল ব্লাড লস। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থেকে এটুকু পড়লেই হবে। তারপর আর কি আছে? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, আর থ্যালাসেমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে থ্যালাসেমিয়া। হ্যাঁ, থ্যালাসেমিয়া ইম্পর্টেন্ট, কিন্তু আজকে আমরা আর অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ একটু বলে তারপরে হচ্ছে থ্যালাসেমিয়া চলে যাব। অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ এই ক্ষেত্রেও আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, এটাও এই ক্ষেত্রে আমরা কি পাবো চারটা একটু বলে। অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজের কজ কি কি, কোন কোন ক্ষেত্রে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হতে পারে? যেমন ক্রনিক কিডনি ডিজিজ, এই ক্ষেত্রে হেমাচুরিয়া হয়, এখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, আবার অ্যানিমিয়া অফ ক্রনিক ব্লাড লস অফ ক্রনিক ডিজিজ, এখানে আয়রন নরমাল আয়রন লেভেল কি বলছিলাম, সিরাম আয়রন লেভেল কমেও যেতে পারে, আবার নরমাল থাকতে পারে সিরাম আয়রন। ঠিক আছে? কিন্তু আরবিসিটা কিরকম হবে? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। ঠিক আছে? তারপরে সিরাম ফেরিটিন লেভেলটা কিরকম হবে? নরমাল থাকতে পারে অথবা বেড়ে যেতে পারে সিরাম ফেরিটিন লেভেল। কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় কি হয়? সিরাম ফেরিটিনটা কমে যায়, আর অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে সিরাম ফেরিটিন লেভেল নরমাল থাকতে পারে অথবা বেড়ে যেতে পারে। এটাই পার্থক্য কমনলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সাথে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজ, তারপরে ক্যান্সার, তারপরে ক্যান্সার বলতে কমনলি জিআই ট্র্যাক্টের ক্যান্সার, রেনাল সিস্টেমের ক্যান্সার, হ্যাঁ, তারপরে বোন মেরোতে কোনো মেটাস্টাসিস, বোন মেরো ডিজিজ যেমন লিউকেমিয়া, তারপরে লিম্ফোমা, এসব ক্ষেত্রে যে অ্যানিমিয়াটা হয় সেটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পাবো। কিন্তু আয়রন প্রোফাইল করলে আমরা সিরাম আয়রন নরমাল থাকতে পারে অথবা কমে যেতে পারে, ফেরিটিন নরমাল থাকতে পারে অথবা বেড়ে যেতে পারে, এইটুকুই পার্থক্য। এখান থেকে এইটুকু জানলেই হবে। এরপর আমরা পড়বো থ্যালাসেমিয়া আর হেমোলাইটিক অ্যানিমিয়া, ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে পড়বো।
হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আজকে আর পড়াবো না। নেক্সট ক্লাসে ইশরাত আপা নিবে, আর না হলে আমি থ্যালাসেমিয়াটা পড়াবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাডাম। ম্যাম আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ম্যাম। ম্যাম।